নির্বাচনে অনিয়ম এবং রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিন মঞ্জুর করে আদালত। এর আগে জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচন বিতর্কিত বলে স্বীকার করেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের উপর। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই যে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল বিতর্কিত নির্বাচনের কথা স্বীকার করে দায় চাপিয়েছেন রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের উপর। তিনি কি এর দায় কোনোভাবে এড়াতে পারেন? এটা তো বিচার হবে, তবে এটা তো আমরা সবাই জানি যে আমাদের যেই দলীয় সরকারের অধীনে প্রথম থেকে যতগুলি নির্বাচন হয়েছে সব নির্বাচনের ব্যাপারে তো দলীয় সরকারের প্রভাব ছিল, চাপ ছিল। শুধুমাত্র যে চাপটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন হয়েছে, ওইখানে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছে। অতএব এই যে 2024-এর নির্বাচন, এটা যে সুষ্ঠু হয় না এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন একটু এই যে এখন আমি যেটা বলি, দেশে ফৌজদারি মামলার বন্যা বইছে। গত 10 মাসে আমরা সবাই জানি এক একটা মামলায় আসামি 20 জন থেকে শুরু করে 500-700 জন। তো এতে কিন্তু আইন ও বিচার ব্যবস্থাটা ভেঙে পড়ছে। ওনার নিশ্চয়ই দায়িত্ব আছে, কিন্তু সংবিধান লঙ্ঘন করা ফৌজদারি আইনের অপরাধ না। সংবিধানে কোথাও বলা নাই যে আপনি সংবিধান লঙ্ঘন করলে এটা অপরাধ হবে। অতএব সংবিধান লঙ্ঘন নিশ্চয় হয়েছে, কিন্তু এটা ফৌজদারি আইনে অপরাধ না। সংবিধানে অপরাধ একটা মাত্র অনুচ্ছেদ আছে, এর বাইরে সংবিধান লঙ্ঘনের জন্য যে অপরাধ হয় এটা সংবিধানে কোনো অনুচ্ছেদ নাই। আর যেসব মামলা আজকাল যে উনি নির্দোষ, আমি এটা নিশ্চয়ই বলছি না। ওনার আমলে তো অবশ্যই একটা দামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের জন্য যদি এখন বিভিন্ন কারণে নির্বাচনের উপরে নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেটি না হয় থাকে না, এবং আপনি নিজেও বলছেন যে এটি ডামি নির্বাচন ছিল। সেক্ষেত্রে প্রহসন এবং ডামি নির্বাচনের কথা তিনিও বলেছেন। তার সামনে কি পদত্যাগের কোনো সুযোগ ছিল না? না, আপনার সংবিধানের 7-এর ক-তে লেখা ছিল যে কেউ যদি কোনো কারণে সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত করে, যেটা পর্যাপ্ত সংশোধনীতে এসেছিল, তখন উনি যদি নির্বাচন আগে নির্বাচন ঠিক মতো করতে পারবেন না এবং নির্বাচন স্থগিত ঘোষণা করতেন এবং নির্বাচন বা পদত্যাগ করতেন, তাহলে তাকে 7-এর ক এখন এই ইদানিং একটা সুপ্রিম কোর্টের রায় 7-এর ক বাতিল হয়ে গেছে, সংবিধানের 7-এর ক ধারা। কিন্তু তখন ওই 7-এর ক ধারাতে উনি দেশদ্রোহিতা এবং মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে পারতেন। তো ছিল তো শেখ হাসিনা স্বৈরাচারী সরকার। এখন নির্বাচন কমিশন যদি নির্বাচন বাতিল করে দেয়, তাহলে তো তাকে ছেড়ে দিতে এটা মনে করার কোনো যুক্তি নাই। তাহলে এখন তাকে বিচারের প্রক্রিয়ায় কি ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে আপনি কি মনে করেন? আপনি তো আইন বিশেষজ্ঞ। না, এটা যেসব ধারাগুলি দিয়েছে 124-এর যেটা আছে দেশদ্রোহিতা, 124 ধারায় আমাদের কেউ কোনোদিন গত 50 বছরে দোষী সাব্যস্ত হয় নাই। আর 171, আমি যতদূর দেখছি 171 ধারার কয়টা ধারা দিয়েছে, এইগুলি প্রমাণ করা। এই যে একটা মামলায় 24 জন আসামি, তো 3টা নির্বাচন কমিশনের 5 জন করে 15 জন সচিব মিলে 24 জন, এদের বিরুদ্ধে সঠিক বিচার করে তাকে দোষী প্রমাণিত করা খুব কঠিন হবে। যেমন যে কোনো আমাদের একটা হত্যাকাণ্ড মামলায় 50 জন নামীয় আসামি, আরো 200 জন অজ্ঞাতনামা আসামি, এইগুলি মামলার বিচার আমি তো মনে করি না যে আমার জীবদ্দশায় শেষ হবে। এখন যদি আপনি বিচারের নামে প্রহসন করেন, বিচারের নামে বসিয়ে 3 দিনে দোষী সাব্যস্ত করে রায় দিয়ে দিলেন, তাহলে কিন্তু আমাদের আজ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে যাবে। বিশ্বমহল থেকে আমরা একঘরে হয়ে যাব। আমরা যে কাজগুলি করছি, যারা অপরাধ করেছে গত স্বেচ্ছাচারী সরকারের আমলে নিঃসন্দেহে গুরুতর অপরাধ হয়েছে, নিঃসন্দেহে বিচার হওয়া উচিত, নিঃসন্দেহে শাস্তি হওয়া উচিত।
কিন্তু যেই প্রক্রিয়ায় কাজগুলি চলছে এতে বিচারও হবে না, শাস্তিও হবে না। আর ফলে তখন যারা এর ভবিষ্যতে আমরা ডক্টর যেটা শাহদিন মালিক, একটু জানাবেন সেক্ষেত্রে কি বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে বিচার কার্যকর, মানে অপরাধীদের বিচারের যে প্রক্রিয়া সেটি কি কার্যকর হবে? না, দীর্ঘায়িত একটা বুঝতে হবে। হত্যাকাণ্ড মামলা আমাদের দেশে কখনো সর্বনিম্ন 3 বছরের আগে বিচার হয় নাই। আর এইগুলি যখন আপনি এত ডজন ডজন আসামি দিচ্ছেন, তাদের সবার বিরুদ্ধে তো পুলিশকে তদন্ত করতে হবে। তদন্ত করে বাদে দোষী সাব্যস্ত করুক, তারপরে এইসব মামলায় 50, 60, 70 জন সাক্ষী থাকতে হবে। অতএব এই প্রক্রিয়া, মানে যারা বিচার সম্পর্কে জানে না তারা বলছে যে এই সরকারের আমলে বিচার শেষ হবে। এইসব বিচার আর মৃত্যুদণ্ড হলে তারপর এটা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনে যাবে। এটা একটা 15 বছরের প্রক্রিয়া। অতএব আমার যেটা আশঙ্কা, সবাই বিচার চাই, কিন্তু যে প্রক্রিয়ায় জিনিসগুলি চলছে এতে আসল রায় হতে হতে 10 বছরের কমে কোনো মামলায় আসল রায় হবে না। এটা বুঝতে হবে। এখন এটা না বুঝে সবাই, আইন না বুঝে, বিচার প্রক্রিয়া না বুঝে সবাই লাফাচ্ছে একজনে তাহলে গিয়ে। কোন প্রক্রিয়ায় আসলে বিচার হওয়া উচিত, আপনার পরামর্শ কি? না, এইটা তো যারা একটা হত্যাকাণ্ডে নিশ্চয়ই 2 জন, 4 জন, 5 জন, 10 জন জড়িত থাকতে পারে। তো প্রথম কথা ছিল যে 200 জন না করে 10 জনের বিরুদ্ধে মামলা করা, এবং 200 জনের নাম দিলেও পুলিশের এখতিয়ার আছে যে এই মামলা গ্রহণ না করে তাকে 10 জনে সীমিত করা, 10 জন বা 12 জন যেই হোক। এগুলি কিছুই হয় নাই। এখন তো এটা অনেক দেরি হয়ে গেছে, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। এখন এটাকে কারেক্ট করা খুবই মুশকিল হবে, খুবই দুরূহ হবে। জি, ডক্টর শাহদিন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।